আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, আপনি তো নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। এটা মার্চ মাস, এটা আমি মনে করি আমাদের স্বাধীনতার যে সূত্রপাত সেটা প্রথম দৃশ্যমান হয়েছে কিন্তু এই মাসেই। এর আগেও ছিল, কিন্তু এই মাসটাই আমাদের স্বাধীনতা দিবসের মাস। এই মাসে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। এই মাসেই 7ই মার্চ ছিল, ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল। এবং অনেকেই মনে করেন যে এই মাসটাতেই যে আমরা যে একটা স্বাধীন দেশ হতে যাচ্ছি, সেই জিনিসটা যেন ইতিহাসে আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে 2024 যে গণ আন্দোলন হলো, সে আন্দোলনের পর জেএনজিদের যে বিজয় এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এলো, তাদের মধ্যে আমাদের স্বাধীনতার যে গুরুত্বপূর্ণ যে ঘটনা প্রবাহ, যে ঘটনাগুলো, যে ব্যক্তি যারা ছিলেন সেই ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে অবমূল্যায়নের একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তী সময়ে আমরা তখন ভেবেছি এরা জেএনজি, এরা অনেক কিছু জানে না, অনেক পরের জেনারেশন, হয়তো কারো না কারো বই টই পড়ে তারা এই ধরনের সিদ্ধান্তে আসছে, এই ধরনের মানুষের ব্যাপারে, গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে সুইপিং কমেন্ট করছে। কিন্তু এরপর তো আমরা গণতান্ত্রিক শক্তি পেয়েছি, গণতান্ত্রিক সরকার পেয়েছি, নির্বাচিত সরকার, একটা রাজনৈতিক সরকার, এমন একটা রাজনৈতিক সরকার আমরা পেয়েছি যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নিজে একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু এখনও কিন্তু আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারাবাহিকতা, তার খুব একটা কিন্তু ব্যত্যয় দেখছি না। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে 7ই মার্চের কথাই বলি, 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছিল, সেই ভাষণের এখন কি এই সরকার সেই ভাষণটাকে কীভাবে মূল্যায়ন করছে? সেই ভাষণটা কেউ শুনতে যেয়ে, বলতে যেয়ে, শোনাতে যেয়ে সরকারি প্রশাসনিক নানা রকম হেনস্থার মুখে পড়ছে। এই যে প্রবণতাটা, এটা কেন? এটা কি এভাবে চলতে থাকবে, নাকি আপনি মনে করেন যে এটা হঠাৎ করে হয়ে গেছে, পরবর্তী সময় এটা তারা শুধরে নেবে? আপনার কি মূল্যায়ন এই ঘটনাগুলি সম্পর্কে? না, এটা তো খুব দুঃখজনক যে ধরেন যে নিউ জেনারেশন যারা, তারা তো 71-এর ইতিহাসটা জানে না। তো তারা না হয় একটা ভুল পথে থাকতে পারে, কিন্তু যারা বয়স্ক, যারা মুক্তিযুদ্ধ দেখেছে, তারা মানে কেন বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করে বা তাকে হিউমিলেট করার চেষ্টা করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি একটু শুধরে নেই, আমি কিন্তু সরাসরি মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছি। কেউ ভাবতে পারে আমি বোধহয় যুদ্ধ করছি, এরকম না কিন্তু। যাই হোক, এখন দেখেন খুব দুঃখজনক, এই আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী, তিনি বললেন যে শেখ মুজিব ছাড়া আমাদের ইতিহাস হয় না। অথচ আপনার 7ই মার্চ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধে, আর কোট আনকোট, মানে কী ধরনের নিগ্রহের শিকার হতে হয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বললেন যে দেশে মব থাকবে না, অথচ মব হলো এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে। এবং উনি বললেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। মানে আমরা কতগুলি শব্দ শুনতে না টায়ার্ড হয়ে গেছি। বিচ্ছিন্ন ঘটনা, খতিয়ে দেখা হবে, মানে এগুলি শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো এখন মানে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ উনি মবকে এক ধরনের অ্যালাউ করলেন। এটা খুবই দুঃখজনক। এবং আমি একটা পোস্টে লিখেছি যে আমার কাছে যদি জিয়াউর রহমানের 87 মার্চের ঘোষণাটার রেকর্ড থাকতো, আমি তাহলে বাজারে দেখতাম যে আমাকে ওই ওসি গ্রেপ্তার করে কিনা। তা আমাকে গ্রেপ্তার করতো না। তার মানে বোঝা যাচ্ছে মুক্তিযুদ্ধ নিষিদ্ধ না এই সরকারের কাছে, নিষিদ্ধ বঙ্গবন্ধু। এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমি আপনার পরের প্রশ্নটা একটু ডিটেইল করতে চাই যে কেন এরকম হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে ইত্যাদি। প্রথমে একটা কথা বলি, দেখেন বঙ্গবন্ধু যদি 25শে মার্চে গ্রেপ্তার হলেন,
তারপরে যদি পাকিস্তানি শাসকরা তাকে ফাঁসি দিয়ে দিত, তাইলে কিন্তু স্বাধীনতার পর বঙ্গবন্ধু চিরকালের জন্য বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা থাকতেন। ঠিক আছে? এবং তখন সবাই বলতো বঙ্গবন্ধু আমার, বঙ্গবন্ধু আমার, কারাকারি লেগে যেত। এবং সবাই বলতো যে আমি যা ভাবতেছি বঙ্গবন্ধু সেটাই করতেন। ইভেন জামাতও বলতো যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনার উনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র করতেন। এবং দেখছেন না আপনারা যে এদেশকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলছেন উনি। এবং আরও বলতে মানে বঙ্গবন্ধু কোথায় কোথায় ধর্ম সম্পর্কে কী বলে এগুলো তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে এস্টাবলিশ করার চেষ্টা করতো জামাত, যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনার ইসলামী শাসন কায়েম করত। কিন্তু মানে উনি বেঁচে গেছেন বলে, হ্যাঁ, এবং যেহেতু স্বাধীনতার পর বেঁচে গেছেন, এবং স্বাধীনতার পর যেহেতু তিনি একটি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেলেন, জি, সেহেতু তাকে নিয়ে বিতর্ক শুরু হলো। উনি যদি রাজনৈতিক প্রতিপক্ষ না হতেন তাহলে কিন্তু এরকমটা হতো না। বাংলাদেশে এটাই হয়, রাজনৈতিক প্রতিপক্ষ হলেই আপনার নানা রকম দোষ বের হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন মনে করেন আমি কথার কথা বলতেছি যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি নন, ধরে নিলাম, জি, ধরে নিলাম জিয়া প্রধান ব্যক্তি ছিলেন, অথবা কর্নেল ওসমানী কিংবা ধরেন কর্নেল অলি, উনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি। কথাটা হচ্ছে বঙ্গবন্ধু কি কিছুই করেন নাই? তাইলে পূর্ব পাকিস্তানে 169টা আসনের মধ্যে 167টা আওয়ামী লীগ পেল কীভাবে? কীভাবে জনগণ 6 দফার পক্ষে রায় দিল? 70-এর নির্বাচনই তো ছিল মুক্তিযুদ্ধের প্রথম স্টেজ রিহার্সাল, তাই না? এই যে উনি জিতলেন একটা জাতিকে ঐক্যবদ্ধ করে, এটার কি কোনো মূল্য নাই? সেইটুক বলেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নাই, ওইটুক তো বলবেন নাকি? সেটাও না, সেটাও বলবেন না। এবং 7ই মার্চ তো মুক্তিযুদ্ধের আগের ঘটনা। হ্যাঁ, তাহলে ওটা বলতে অসুবিধা কি? দেখেন, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরে যে মোহাম্মদ আলী জিন্নাহ না, জি, মোহাম্মদ আলী জিন্নাহ এখন তো আর আমরা কায়েদ আজম বলি না, উনি এখন আমাদের লোক না, এখন আমরা জাতির পিতা বলি না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যে একটা পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন, উনি একটা ডক্ট্রিন দিছিলেন 2 নেশন থিওরি, এবং উনি যে একটা বড় মাপের নেতা ছিলেন, এটা কি আমরা অস্বীকার করব? ওইটুক সম্বন্ধ তাকে দিব। সে আমাদের লোক না, এখন আমাদের নতুন নতুন জাতির পিতা হয়েছে। তো কিন্তু তার যে ওই মানে 47-এর আগের যে ভূমিকাগুলো, সেগুলি কি আমরা অস্বীকার করব? তো করবো, তার সেই সম্মানটুকু তো আমাদের দিতে হবে, তাই না? তাই না? ফলে এইটা একেবারেই মানে কি বলবো যে এর মধ্যে কোনো বিবেক, কোনো সেন্স কিচ্ছু কাজ করে না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, আপনি বললেন যে আমি একটু বলি, সেটা হলো যে দেখবেন সমাজে কিছু লোক আছে, তারা শিক্ষিত, হ্যাঁ, শিক্ষিত, এবং তারা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের চরম বিদ্বেষ তাদের মনে আছে। এবং এটা হচ্ছে পাকিস্তান ভেঙে যাওয়ার কষ্ট। আমার মূল্যায়ন যেটা, পাকিস্তান ভেঙে যাওয়ায় যারা কষ্ট পেয়েছে, বিগেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ভেঙে গেছে, এই কষ্টটা যারা ভুলতে পারছে না, তারাই বঙ্গবন্ধুর প্রতি একটা বিদ্বেষ পোষণ করে। এবং এরা করে কি জানেন? এরা সমমনাদের সাথে যখন বসে, তখন আপনার আশেপাশে কিন্তু এরকম আছে, আপনি দেখবেন, আপনি একটু গভীরভাবে দেখবেন, আপনার আশেপাশেও আছে, আপনি চিনতে পারবেন। এরা করে কি, সমমনাদের সাথে যখন বসে তখন বঙ্গবন্ধুকে একেবারে তুলোধনা করে, গালিগালাজ করে ইত্যাদি। আবার নতুন কাউরে পাইলে বঙ্গবন্ধু বিদ্বেষ তার মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করে। কিন্তু যখন আপনার পাশে আসবে, যেহেতু আপনাকে সে চেনে, তখন সে একটা না নিরপেক্ষতার ভান ধরবে, বুঝছেন? তখন বলবে কি, এই শেখ মুজিব একদলীয় শাসনটা করে ড্যামেজ করে দিয়েছে, তা না হলে তো সবই ঠিক ছিল, বুঝছেন? মানে একটু মানে নিজেকে একটা নিরপেক্ষতার মানে একটা লেভেল দেওয়ার চেষ্টা করবে। এবং যখন আপনি বলবেন যে আচ্ছা আপনি বঙ্গবন্ধু বলেন না কেন, শেখ মুজিব বলতেছেন, সবাই তো বঙ্গবন্ধু, তখন বলবে কি, না আমি কোনো টাইটেলে বিশ্বাসী না। দেখেন না, আমি শুধু রবীন্দ্রনাথ বলি, আমি কি কবিগুরু রবীন্দ্রনাথ বলি, বা আমি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলি? আমি তো ঠাকুরটাও বলি না, শুধু রবীন্দ্রনাথ বলি। তা আমি মুজিব বলতেছি, শেখ মুজিব বলতেছি, আমি টাইটেলে বিশ্বাসী না। এই একটা যুক্তি খাড়া করাবো আর কি। আরে বাবা, মানে 10টা লোক চেনে না, হ্যাঁ, তুমি
যে যে মানুষটা 7.5 কোটি লোককে ঐক্যবদ্ধ করলো, হ্যাঁ, তারে তুমি বলতেছো যে কি আমি টাইটেলে বিশ্বাস করি না। হ্যাঁ, মানে তুমি এখন কি হইছো, সচিব হইছো, বঙ্গবন্ধু না থাকলে সেকশন অফিসার হিসেবে রিটায়ার করতে হইতো। তুমি কি হইছো, গ্রুপ অফ কোম্পানির মালিক হইছো, বঙ্গবন্ধু না থাকলে মুদি দোকানদার হইতা। তুমি এখন কি হইছো, লেফটেন্যান্ট জেনারেল হইছো, বঙ্গবন্ধু না থাকলে কর্নেল পর্যন্ত যেতে পারতা বড় জোর। এখন বঙ্গবন্ধু কিছু না, হ্যাঁ, তুমি বিরাট কিছু। দেখেন, আরেকটা ব্যাপার আছে কেন বঙ্গবন্ধুর প্রতি এই ধরনের উন্নাসিকতা, সেটা হচ্ছে যে কিছু লোক আছে সমাজে, হ্যাঁ, তারা পরিবেশ বিতৃষ্ণ, তারা পরিবেশ বিতৃষ্ণায় ভুগে, ছ্যান ছ্যান করে, এইটা ভালো না, ওইটা ভালো না, হ্যাঁ, এই কি বলে যে মানে কোনো কিছুই তার পছন্দ না, পরিবেশ বিতৃষ্ণা আছে তার। হ্যাঁ, মানে এরা সবসময় মানে আনহ্যাপি পার্সন। আনহ্যাপি পার্সন, এবং মানে কোনো সব কিছুকেই তারা একটা আক্রমণের লক্ষ্যবস্তু করে। এর যেমন আমাদের হুমায়ুন আজাদের সাথে এটা, হুমায়ুন আজাদ অনেকটা এরকম ছিলেন। যেমন তাকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি পথের পাঁচালী পড়ছেন? বলছেন না, আমি এটা পড়ি নেই, তবে শুনেছি এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণ বালক সম্পর্কে কী কী যেন লিখেছে। অথচ উনি কিন্তু পথের পাঁচালী ঠিকই পড়ছেন। মানে একটা ভাব নেওয়া, একটা স্টান্ট নেওয়া, হ্যাঁ, কোনো কিছুই তার ভালো লাগে না, এরকম কিছু লোক আছে আর কি। তো ফলে এরা যেহেতু বঙ্গবন্ধু একটা বড় পার্সোনালিটি, হ্যাঁ, তো না, এটা ঠিক আছে, আমি আপনার এই কথাটুকু ঠিক আছে, আমি উদাহরণগুলি ভালো, বাট আমার প্রশ্নটা হলো কি, রাষ্ট্রীয় পর্যায়ে কেন অবহেলা করা হবে? আমাদের যে জাতীয় দিবস আছে, শতাধিক জাতীয় দিবস আমাদের কিন্তু আছে, এবং সেই জাতীয় দিবসের তালিকা থেকে 7ই মার্চকে বাদ দিয়ে দেওয়া হলো। 7ই মার্চে কিন্তু কোনো ছুটিও ছিল না, জাস্ট একটা জাতীয় দিবস হিসেবে আমরা এটা পালন করি। আমাদের চা দিবস আছে একটা, জাতীয় চা দিবস। তো চা দিবস থাকতে পারলে 7ই মার্চের দিবসটা আমরা কেন জাতীয়ভাবে আমরা এটা করবো না? এটাকে ইউনেস্কো সম্মানিত করছে, কিন্তু আমরা সম্মানিত করতে চাচ্ছি না। তো এর পেছনে কি রাজনীতি আছে না? সেই রাজনীতিটা আমি মানলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, আমি মানলাম যে সেখানে কিছু লোক ছিল, এমন লোকের প্রাধান্য ছিল যারা হয়তো আমাদের স্বাধীনতায় চায়নি। কিন্তু বিএনপি তো সেরকম দল নয়, অথবা বিএনপির প্রতিষ্ঠাতা যে একজন মুক্তিযোদ্ধা, বিএনপি যিনি প্রতিষ্ঠাতা, তিনি কি 7ই মার্চকে অবমূল্যায়ন করেছেন? করেন নাই। তো এরা কেন এটাকে অবমূল্যায়ন করলো? জাতীয় দিবসে ফেরত আনা হয়তো কোনো কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, সময় লাগতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই দিন যদি কেউ বঙ্গবন্ধুর ভাষণ বাজায়, তো তাকে কেন অ্যারেস্ট করা হবে? এবং যিনি অ্যারেস্ট করবেন সেই থানার ওসি বলতেছেন উনি তো নিষিদ্ধ জিনিস বাজিয়েছে। তো এটা নিষিদ্ধ হলো কবে? 7ই মার্চের ভাষণ কি নিষিদ্ধ? না, আচ্ছা, ওইটা পরে আসতেছি। এইটা একটু শেষ করে নিই। এই যে পরিবেশ বিতৃষ্ণা, আরেকটা শ্রেণী আছে যারা ডিফার করতে ভালোবাসে, বুঝছেন? সব কিছুতে তারা ডিফার করবে, বুঝছেন? আপনি যা বলবেন, সে একটা উল্টা কিছু বলে সে একটা পার্সোনালিটি দাঁড় করার চেষ্টা করবে, বুঝছেন? আপনি হয়তো বললেন যে আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, তো সে এমন একটা কবির নাম বলবে তার প্রিয়, যে আপনি তারা চিনেনি না, এরকম একটা। আমাদের সময় একটা বন্ধু ছিল 70-তে, আমরা যখন ছাত্রলীগ করি তখন ওকে বললো, এই তুই ছাত্রলীগের মেম্বার হ। সে বলে, না, আমি তো ছাত্রলীগ করি না। মানে কী করো তাহলে? বলে, আমি কনভেনশন মুসলিম লীগ করি। সে ডিফার করবে, বুঝছেন? আমাদেরই বন্ধু, কিন্তু ওই যে ডিফার করে একটা মজা পায়, একটা ব্যক্তিত্ব তৈরি করতে চায়। তো যারা বঙ্গবন্ধুকে এরকম করে, তারা ওই যে ডিফার করে একটা পার্সোনালিটি দাঁড় করাবে। এটা খুব বাজে টেন্ডেন্সি এটা। যাই হোক, আপনার এই প্রশ্নে আসি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে চিফ অ্যাডভাইজার, গেমটা প্রথম শুরু করছেন তিনি। হি স্টার্টেড দ্য গেম। কি বলে? রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে একেবারে শুরুতে, কিন্তু এই খেলাটার উনি মানে করছেন, লঞ্চ করছেন এই খেলাটা উনি, এবং এইটারই ধারাবাহিকতায় যা কিছু হয়েছে গত 18 মাস। এখন মানে 71-এ যারা আমাদের মুক্তিযুদ্ধকে চায় নাই, একটা অংশ কিন্তু ছিল, যারা, যেমন ভোটের পার্সেন্টেজ দেখলে আপনি দেখবেন 70-এর নির্বাচনের যারা যে ভোটের পার্সেন্টেজ, সেখানেও দেখবেন যে একটা অংশ কিন্তু আপনার নৌকাকে ভোট দেয় না। তো ফলে এটা তো ছিল, সমাজে তো ছিল। এবং
প্রতিকূল পরিবেশে অনেক দিন দমানো অবস্থায় ছিল, তারপর অনুকূল পরিবেশ যখন আসছে তারপরে আবার তারা রিভাইভ করছে এবং শক্তি সঞ্চয় করছে। তাদেরকে প্রতিনিধিত্ব করছে আমাদের ইউনূস সাহেব, তাদেরকে প্রতিনিধিত্ব করছে করে এই যে রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে ইত্যাদি বলা হলো। এখন দেখেন, আচ্ছা আপনি 18 মাসের কথা বাদ দেন, এইটা একটা অভিভাবকহীন সমাজ ছিল। আচ্ছা, একেবারে অভিভাবকহীন না সেটা বলবো না, একটা দুষ্ট অভিভাবকের সমাজ ছিল এটা, বুঝছেন? অভিভাবকহীন বলা ঠিক না। মানে বাড়ির গৃহকর্তা যদি মানে ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয় এবং মাতাল হয়, ওই বাড়ির তো শৃঙ্খলা বলে কিছু থাকবে না, যে যার মতো করে, আরে আমার বাবাই তো, আমার স্বামী তো এরকম, তা আমার হয়তো অসুবিধা কী? মানে এরকম একটা দুষ্ট অভিভাবকের পাল্লায় পড়ছিল এই দেশ, যে কারণে এই সমস্ত অনাচার হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে জিয়াউর রহমান, হ্যাঁ, উনি যে স্বাধীনতার ঘোষণাটা দিছিলেন, উনি কী বলছিলেন? আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, তাই না? তাহলে উনি তো প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে বঙ্গবন্ধুই হচ্ছে আমাদের গ্রেট লিডার এবং তার নেতৃত্বেই মানে মুক্তিযুদ্ধ হচ্ছিল। এখন সেই দলটি, তার গড়া দলটি এখন ক্ষমতায় প্রতিষ্ঠিত এবং তার সন্তানই হচ্ছে হেড অফ দি গভর্নমেন্ট। এখন ইট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড যে 18 মাসে আমাদের মুক্তিযুদ্ধের যে ড্যামেজ হয়েছে, আমাদের হেরিটেজের যে ড্যামেজ হয়েছে, আমাদের ঐতিহ্যের যে ড্যামেজ হয়েছে, এগুলিকে রিভাইভ করা এবং একটা আন্দোলন করা রীতিমতো, যে রিভাইভাল অফ আওয়ার হেরিটেজ, রিভাইভাল অফ আওয়ার পাস্ট, রিভাইভাল অফ আওয়ার গ্লোরি। আমাদের গর্বের যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলিকে আর আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, গত 18 মাসে যা হয়েছে। হ্যাঁ, এবং গত 17 বছরে যেটা হয়েছে, যে বঙ্গবন্ধুকে মনোপলাইজ করা, মুক্তিযুদ্ধকে মনোপলাইজ করা, একচেটিয়াকরণ করা, সেই প্রবণতা থেকে মানে জাতিকে রক্ষা করা, জাতিকে মুক্তিযুদ্ধের একচেটিয়াকরণ থেকে রক্ষা করা, প্লাস আপনার মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস, মুক্তিযুদ্ধের সত্যিকারের স্পিরিটটাকে সমুন্নত রাখা, এইটা বর্তমান সরকারের একটা অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি। আর সেকেন্ডলি, আপনি যেটা বললেন যে ওসি সাহেব, এই যে ওসি সাহেব বললেন যে 7 মার্চের ভাষণ নিষিদ্ধ, তাই না? নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড। এখন যে লোকটা আওয়ামী লীগ করে না, হ্যাঁ, ওই নিষিদ্ধকরণের তালিকায় তো নাই যে এই নিষিদ্ধকরণ তালিকায় আছে যে 7ই মার্চটা যা কিছু আছে কোনো কিছুই করা যাবে না, সেটা তো নাই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তো এখন আমি আওয়ামী লীগ করি না মনে করেন, আমি 7ই মার্চের ভাষণটাকে মনে করি যে এটা আমাদের স্বাধীনতার একটা উদ্দীপক ভাষণ, তা আমি কেন বাজিতে পারবো না? এটা তো আর আওয়ামী লীগের কর্মকাণ্ড হইল না, তাই না? নিষিদ্ধ তো আওয়ামী লীগের কর্মকাণ্ড, তাই না? রাইট। তাইলে মানে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং 7ই মার্চের ভাষণ একসঙ্গে মিলাই ফেলতেছে। কিন্তু এটা কিন্তু একটা বেসিক কথা, অনেকে বলবেন যে আমি একজন লোককে ভালোবাসতে পারবো না, তাকে ভালোবাসতে হলে কি রাষ্ট্রের অনুমতি নিতে হবে, তাকে আমি শ্রদ্ধা করতে পারবো না। যেমন ধরেন ওই দিনই যে ঘটনাটা ঘটেছিল, যে 32 নম্বর অভিমুখে কয়েকজন নারী এবং পুরুষ তারা ফুল নিয়ে যাচ্ছিলেন, 3-4 জন লোক, তাদেরকে অ্যারেস্ট করে 5 মাস আগের একটা মামলায়, সন্ত্রাসবিরোধী মামলা আপনি ঢুকাই দিলেন। এখন তাদের অপরাধ কি? তারা 32 নম্বরের দিকে যাচ্ছিল, 32 নম্বরে কিছু নাই, তারা নিজের থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, হয়তো বা তার বাড়িতে ওরা যায় ফুল দিবেন। এটা কি একটা অপরাধের পর্যায়ে হতে পারে? এবং এটা কি সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড হতে পারে? ভাবেন একবার। এবং এটা তো মব হয়েছে, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা মব। এবং এই 18 মাসের মবের ধারাবাহিকতা এটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আর মব থাকবে না, তো কেন এই মবের বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ওই ওসিকে? আমার আরেকটা কথা, যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, যদি বলে থাকেন ঠিক আছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো ঘটার পর আপনারা তো কোনো অ্যাকশন নিলেন না। সেটাই তো কথা, তো সেটাই। এবং কি বলে যে ওই ওসিকে তো শোকজও করা হলো না, ওই ওসিকে তো বলা হবে যে তুমি কেন এটা করলা, সেটা কর। এটা একটা নীরব অ্যাপ্রুভাল, একটা সাইলেন্ট অ্যাপ্রুভাল, যে অ্যাপ্রুভাল চিফ অ্যাডভাইজার 18 মাস দিয়ে গেছেন, নীরব অ্যাপ্রুভাল দিয়ে গেছেন আপনার এই মবকে। হ্যাঁ, তো ফলে এটা তো মুখে বললে হবে না যে মব থাকবে না। আমরা তো দেখতেছি, দেখেন আমি অন্তত 6 মাস সরকারের কোনো সমালোচনা করতে চাই না, আমি একটা মধুচন্দ্রিমা, একটা হানিমুন পিরিয়ড দিতে চাই, কিন্তু আমাদের বাধ্য করেন না হ্যাঁ আপনাদের বিরুদ্ধে কথা বলতে।
আমরা চাই না 6 মাস কোনো কথা বলবো, হ্যাঁ, কারণ আমরা তো সময় দিতে চাই। যে যে জঞ্জাল আপনারা ইনহেরিট করলেন, এই জঞ্জাল দূর করতে তো সময় লাগবে, তাই না? আমরা 6 মাস দিতে চাই হানিমুন, কিন্তু আপনারা যে আমাদেরকে বাধ্য করেন না যে আমাদের মুখ খুলতে আর কি, হ্যাঁ। ফলে every unlawful activity should be addressed, every criminal should be taken into task, every crime should be addressed, হ্যাঁ, এবং every mob, be it small or big, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের মব যাতে আর এই দেশে না ঘটে, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি এটা মানে খুব বিনীত অনুরোধ করব। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এত তাড়াতাড়ি করতে চাইনি। জনাব মাহবুব কামাল কিন্তু বললেন যে উনি একটা নতুন সরকারকে 6 মাস সময় তো দিতেই চান, এবং এই 6 মাসের মধ্যে ওনারা উনি সমালোচনা করতে চান না। কিন্তু পাশাপাশি এটা যেমন ওনার ঔদার্য, ঠিক একইভাবে কিন্তু এটা সরকারেরও দায়িত্ব যে অন্ততপক্ষে 6টা মাস ওনারা এমন কোনো বিতর্কিত কাজ, এমন কোনো বিতর্কিত ঘটনাকে ওনারা প্রশ্রয় দেবেন না, যাতে নাকি জনাব মাহবুব কামালদের মতো উদার ব্যক্তিদেরকেও সমালোচনার জন্য মুখ খুলতে হয়। ভেবে দেখুন একবার, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা মবের রাজত্বে ছিলাম, নতুন গণতান্ত্রিক সরকার এসেছে, এদের জবাবদিহিতা আছে। আমরা আশা করেছিলাম যে মব ওই দিনই শেষ হয়ে যাবে যেদিন এই সরকার দায়িত্ব নিল। কিন্তু আপনারা বলুন, যে ছেলেটাকে অন্য কিছু ছেলেরা মারতে এর আমরা ভিডিও সবাই দেখেছি, মারতে পুলিশের কাছে নিয়ে আসলো। পুলিশের তো প্রথম প্রশ্ন করা উচিত ছিল যে তুমি যাকে মারছো কোন আইনে মারছো, এবং মারার এখতিয়ার তোমাকে, অধিকার তোমাকে কে দিল? এবং এটাই মব। পুলিশের উচিত ছিল যে যারা মারছিল তাদেরকে ধরা। পুলিশ ধরল কাকে? যে মার খাচ্ছিল তাকে। তো এটা আমরা ওই যে মাহবুব কামাল ভাই বললেন যে একটা দুষ্ট অভিভাবকের সময় যখন ছিলাম, এটা ছিল সেই সময়ের দৃশ্য। তাহলে আমাদের বর্তমান যারা অভিভাবক, তাদেরকে আমরা কোন ভিশনে বিশেষায়িত করব? এই প্রশ্ন থাকলো। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।